আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম ন্যারেশন সম্পর্কে। ওই দিন শুধুমাত্র কানেক্টর কোন সেন্টেন্স অনুযায়ী কোন কানেক্টরটা বসাবো এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী বিষয়গুলো আমি ধাপে ধাপে আলোচনা করে যাব। আজকে আমরা পড়ব রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করব। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিয়ে করলে বুঝতে জিনিসটা অনেক সহজ হবে। হি said I go to school. আমি আরেকবার মনে করে দিচ্ছি, গত ক্লাসে আমরা দুইটা সেন্টেন্সকে অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেখানে আছে ওই অংশটা এবং রিপোর্টেড স্পিচ যে অংশটা আছে, দুইটা অংশকে একসাথে করার জন্য কমা, ইনভার্ট কমা তুলে দিয়ে কিছু কানেক্টর বসিয়েছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, এক্সক্লামেটরি সেন্টেন্স হলে, অপটেটিভ সেন্টেন্স হলে আমরা বসিয়েছিলাম দ্যাট। এরপর কি করেছিলাম, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলো ইফ বা ওয়েদার বসাতে বলেছিলাম, আর যেগুলো ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়েছিল ডাব্লিউএইচ কোশ্চেনটা ইফ বা ওয়েদারের জায়গায় রেখে দিতে বলেছিলাম। এরপর বসিয়েছিলাম কানেক্টর টু। কোথায় বসিয়েছিলাম, যখন ইম্পারেটিভ সেন্টেন্স ছিল তখন কানেক্টর টু বসিয়েছিলাম। আজকে আমরা দেখব কিভাবে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হয় আর রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয়, ওই জিনিসটা আজকে আমরা দেখব। যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেট থাকলে সেট রেখে দিতে পারবো, না হলে টোল্ড ইউজ করতে পারবো। টোল্ড বা সেট যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। তাহলে ইনডিরেক্ট করলে কি হবে আমাদের, হি সেড কানেক্টর, যেহেতু আই গো টু স্কুল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য যেহেতু, তাহলে আমরা এখানে কানেক্টর হিসেবে ইউজ করব দ্যাট। এরপর দেখিয়েছিলাম গত ক্লাসে কীভাবে পার্সনের পরিবর্তন করতে হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের অবজেক্টটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আমরা যখন পুরো বাক্যটা পড়ব আমরা তখনই বুঝতে পারবো কথাটা কে বলছে, কে শুনছে। কারণ আমাদের মেন হচ্ছে স্পিকার এবং লিসেনারকে খুঁজে বের করা, তারপর গিয়ে আমরা ন্যারেশনটা সলিউশন করতে পারবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়াতে কী করলাম, আমরা দ্যাট বসালাম। আর রিপোর্টিং ভার্বের পরিবর্তন কীভাবে বলেছিলাম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে আমরা সেড বা টোল্ড রেখে দিতে পারবো। তাহলে কী হবে, হি, যেহেতু টেন্সের পরিবর্তন আসতেছে একটু পরে বলবো, আপাতত রিপোর্টিং ভার্বটা পরিবর্তনটা বলে যায়। হি ওয়েন্ট টু স্কুল। এরপর যদি রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তখন আমাকে অর্থের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। যেমন যদি বলা হয় ফাদার said to me do the sum। যদি এভাবে থাকে, বাবা আমাকে কিছু একটা করতে বলছে, কি করতে বলছে, অঙ্কটি করতে বলছে, তখন বাবা আমাকে কি করলো, অর্ডার দিল যে অঙ্কটা করো, তখন বাবা আমাকে কী করলো, অর্ডার দিল। আমার কথার মধ্যে কিন্তু রিপোর্টিং ভার্বটা চলে আসতেছে। দেখো আমি কি বললাম, বাবা আমাকে কী করলো, অর্ডার দিল, আদেশ করলো যে অঙ্কটা করো। এই যে আদেশ করে এটাকে ইংরেজিতে কী বললাম, অর্ডার। এই অর্ডারটাকে আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করব। ফাদার
অর্ডার মি, তখন আর কমা ইনভার্টেড কমা হবে না, যেহেতু ডু মেইন ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে। আমরা গত ক্লাসে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কী হবে, মেইন ভার্ব দিয়ে শুরু হবে এবং আদেশ, উপদেশ, অনুরোধ এসব বুঝাবে। তার মানে এখানে কী হবে, কানেক্টর টু বসবে। ফাদার অর্ডার মি টু, তারপর যখনই আমি টু দিয়ে দিব তখন আমাকে আর টেন্স পরিবর্তন করা নিয়ে কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন হবে না, কারণ আমরা জানি টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেহেতু ভার্বের কোনো পরিবর্তন হয় না, তার মানে আমাদের টেন্সেরও কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। এতে কি বোঝা যাচ্ছে যে যদি আদেশ বোঝায় অর্ডার, কি হবে, রিপোর্টিং ভার্বটা সেটের পরিবর্তে কী হবে, অর্ডার। যদি অনুরোধ বোঝায় কী হবে, রিকোয়েস্ট। যদি সেট থাকে রিকোয়েস্টেড, আর যদি সেট না থাকে রিকোয়েস্ট। তারপর যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট, যদি আদেশ বোঝায় অর্ডার, যদি নিষেধ বোঝায় তখন হবে কি ফরবেড, আর যদি উপদেশ দেয় তখন হবে কি অ্যাডভাইস। এমনও হতে পারে যে কিছু কিছু বাক্য আছে আমি ভার্ব দিয়ে শুরু হচ্ছে এই জন্য বুঝতে পারতেছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আমি বুঝতে পারতেছি এখানে আদেশ বোঝাচ্ছে নাকি উপদেশ বোঝাচ্ছে বা অনুরোধ বোঝাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তখন আমি কি করব, রিপোর্টিং ভার্বটাকে, আদেশ উপদেশ কিছু যদি না বুঝি তখন রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আমি শুধুমাত্র টোল লিখে দিলে পারবো, টোল লিখে আমি পরিবর্তনটা করতে পারবো। তাহলে কি হচ্ছে, ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে সেট রেখে দিতে পারবো বা টোল লিখবো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থ অনুযায়ী আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, তারপর উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবেড, আর কিছুই যদি না বুঝি তখন কি বসাবো, টোল। এরপর আসো ইম্পারেটিভে আরও দুই ধরনের সেন্টেন্স আছে যেগুলো লেট দিয়ে শুরু হয়। লেট দিয়ে শুরু হলে কি করব, হি said, let us go for a walk। আরেকটা বাক্য দিই, একসাথে বুঝিয়ে ফেলি। হি said, let me go। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়, এমনিতে আমরা জানি কানেক্টর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কানেক্টর টু বসায়, কিন্তু যখনই লেট দিয়ে শুরু হবে তখন আমরা কানেক্টর টু বসাতে পারবো না, অন্য কিছু বসাতে হবে। তখন আমাদেরকে এখানে বসাতে হবে দ্যাট। তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে, দ্যাট আরেক জায়গায় দ্যাট বসছে, কোথায়, বসে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, আর হচ্ছে লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর সাথে কি বসবে, দ্যাট বসবে। এবং এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। যদি লেট আস থাকে, আমি সংক্ষেপে এটাকে লেটস, অর্থাৎ লেটাসের সংক্ষেপে লেট দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে লেটাস লিখতে হয়। তখন আমরা কীভাবে পরিবর্তন করব, হি লেট আস থাকলে প্রপোজড বা সাজেস্ট, লেটাস থাকলে প্রপোজড বা সাজেস্ট। তারপর সেই বললাম যে টু না বসে কি বসবে, দ্যাট। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে টু কানেক্টর হিসেবে বসে, যখন লেট দিয়ে শুরু হয় তখন বসবে দ্যাট। হি প্রপোজড দ্যাট, তখন লেটস দিয়ে কখনো একজনকে বোঝায় না। লেটস গো ফর এ ওয়াক, এর মানে হচ্ছে চলো একটু হেঁটে আসি। তখন কি সে একা হাঁটতে যাবে না, সাথে আমিও যাব, বা আর যাকে বলছে সেও যাবে। তাহলে হবে কি, যদি সে বলেছে, এখানে আমি অবজেক্ট যেহেতু রাখি না, তার মানে সে আমাকে বলে নেই, অন্য কাউকে বলেছে, এভাবে ধরে যেহেতু তোমাদের প্যাসেজ নারেশন থাকবে, ওখানে তোমরা ইজিলি বুঝতে পারবে কার সাথে কথা বলছে, কে শুনছে। তারা আমি কি লিখবো, দে, কারণ তারা যাচ্ছে, সে একজন যাচ্ছে না, তারা একসাথে যাচ্ছে। আর কি, হি প্রপোজ দ্যাট দে, লেট আস যখন থাকবে তখন একটা আমাকে শুড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, শুড। যখন লেট আস থাকবে, বারবার বলছি, লেট মি, লেট আস, কথাগুলোর মধ্যে পার্থক্য আছে। লেট আস যখন থাকবে তখন কি হবে, শুড নিয়ে আসবো। হি প্রপোজ দ্যাট দে শুড
শুড যখন দিব আমরা জানি মডাল অক্সিলারি যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড এই ধরনের মডাল অক্সিলারি যেগুলো থাকবে এরপরে মেইন ভার্ব আসলে এটা কোনো পরিবর্তন হবে না। হি প্রপোজ দ্যাট দে শুড গো ফর এ ওয়াক, বাকি অংশ যেমন আছে তেমন বসে যাবে। এরপর আসো লেট মি, অর্থাৎ লেট আস ছাড়া লেটের পরে অন্য কোনো প্রোনাউন বসলে, অর্থাৎ লেটের যে কোনো প্রোনাউন লেট আস ছাড়া যে কোনো অবজেক্টিভ প্রোনাউন বসলে তখন আমরা কীভাবে পরিবর্তন করব? তখন আমরা বলবো হি লেট মি গো। এখানে আমি সে আমাকে বলছে কি আমাকে যেতে দাও, এটা ও অনুরোধও করতে পারে, ঠিক আছে? তখন আমি রিকোয়েস্টেড ইউজ করতে পারবো বা সেড ইউজ করতে পারবো। হি সেড বা রিকোয়েস্ট যাই দেখায় বসাই সেড, তাও এখানে কী বসবে? দ্যাট বসবে। যখন লেট দিয়ে শুরু হবে তখন কানেক্টর কী বসাতে পারবো? দ্যাট বসাতে পারবো। লেট মি গো, সে কে বলছে কথাটা? সে বলছে। এখানে অবজেক্ট, এখানে কে বলছে? সে। তাহলে এখানে কি বসবে? হি। তাহলে কি হি সেড দ্যাট হি মাইট, এখানে কি নিয়ে এসেছিলাম? শুড নিয়ে এসেছিলাম। আর এখানে যখন লেটার ছাড়া অন্য কোনো অবজেক্টিভ প্রোনাউন থাকবে তখন আমরা কি নিয়ে আসবো? মাইট। হি মাইট গো। এই গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে কি বসাবো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি প্রশ্ন জিজ্ঞেস করা। তাহলে জিজ্ঞেস করা ইংরেজি কি? আস্কড। তার মানে আমার রিপোর্টিং ভার্বটা হবে আস্কড, কারণ আমার অর্থের মধ্যেই আমার উত্তরটা লুকায় থাকে। যেমন ইম্পারেটিভ যখন করেছেন তখনই বলেছি উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার, এরকম বলেছিলাম। ঠিক সেমভাবে প্রশ্ন করা মানে কি? জিজ্ঞেস করা। জিজ্ঞেস করাকে ইংরেজিতে কী বলে? আস্কড বলে। হি said are you ill? আরেকটা he said what is your name? সে আমাকে জিজ্ঞেস করলো তুমি অসুস্থ কিনা। তখন আমি কীভাবে পরিবর্তন করব? একটু আগে বলেছি যে কোশ্চেন মার্ক থাকা মানে প্রশ্ন করা। প্রশ্ন করাকে ইংরেজিতে কী বলে? আস্কড। তাই আমি রিপোর্টিং ভার্ব কী করবো? সেটির পরিবর্তে আস্কড ইউজ করব। আমাকে বারবার এটা খেয়াল রাখতে হবে এটা কোন টেন্সে আছে। যদি সেড থাকে আমি আস্কড এটাও ফার্স্ট টেন্সে করব, কিন্তু যদি এটা ফার্স্ট টেন্সে না থাকে প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে পরিবর্তনটা করতে হবে। হি আস্কড, তারপর কানেক্টর কি বসিয়েছিলাম? যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল ইফ বা ওয়েদার বসিয়েছিলাম, আমি ইফ বসাচ্ছি। ইফ যখনই কানেক্টর বসাবো, আরেকটা মেইন কথা, যখনই আমরা কানেক্টর বসাবো সাথে সাথে কি আসবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কে? সে কাকে বলছে? ধরে নিলাম সাপোজ আমাকে বলছে, তো আই। যেহেতু এটা ফার্স্ট টেন্সে এই বাক্যটা আমাকে অবশ্যই ফার্স্ট টেন্সে করতে হবে। তার মানে সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই ওয়াজ ইল। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখনই আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, ডিরেক্ট সাথে যদি ইন্টারোগেটিভ থাকে পরবর্তী যখন ইনডিরেক্ট করে ফেলবো তখন আমাকে আর সাইন অফ ইন্টারোগেশনটা রাখা যাবে না। যদি আমি রাখি আমার বাক্যটা ভুল হবে। তারপর WH কোশ্চেন থাকলে বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে WH কোশ্চেন থাকলে কানেক্টর ইফ বা ওয়েদার না বসে WH কোশ্চেন থেকে যাবে। এই উদাহরণটা মূলত সেইটা জিনিসটা ক্লিয়ার করার জন্যই বলা। হি আস্কড, রিপোর্টিং ভার্ব কিন্তু এটাই থাকবে। প্রশ্নবোধক বাক্য যেগুলো থাকবে ওখানে আমি রিপোর্টিং ভার্ব আস্কড ইউজ করব। হি আস্কড
WH কোশ্চেনটা বসে যাবে, ইফ বা ওয়েদার না বসে। হোয়াট, আবার বলেছিলাম যে কানেক্টর যাই বসে নেই, কারণ আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। কার নাম জিজ্ঞেস করেছে? আমার নাম জিজ্ঞেস করেছে। হোয়াট মাই, দেন হোয়াট মাই নেম ওয়াজ। এখানে একটা কথা বলি, হোয়াট ইজ ইউর নেম যখন প্রশ্ন করি আমরা, WH কোশ্চেন থাকলে এরপরে কি নিয়ে আসছে সবসময়? অক্সিলারি ভার্ব অবশ্যই থাকে। WH কোশ্চেনে যখন কোশ্চেন করি আমাকে, তখন আমাকে এর পাশে একটা অক্সিলারি ভার্ব থাকে। কিন্তু যখন আমি এটা নর্মাল বাক্যে নিয়ে আসবো, তখন আমাকে কি WH কোশ্চেনের পরে অক্সিলারি ভার্ব কোনো মতে রাখা যাবে না, তখন আমাকে WH কোশ্চেনের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসি অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স। অপটেটিভ এই বাক্যগুলো, প্রত্যেকটা বাক্য পাঁচটা সেন্টেন্সে পাঁচ প্রকারের বাক্যের প্রত্যেকটার যদি আমরা ডেফিনেশন জেনে থাকি, রিপোর্টিং ভার্বটা আমরা ইজিলি মনে রাখতে পারি। যেমন অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা, প্রার্থনা, এই ধরনের বোঝায়। এই ধরনের বাক্যগুলোকে কি আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। He said may Allah bless you। এরপর he said, alas, I am ruined। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হি সেড মে আল্লাহ ব্লেস ইউ। আমি একটু আগে বলেছি যে ইচ্ছা, প্রার্থনা, এই ধরনের বোঝালে কোনো বাক্যে এটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন করব? আল্লাহ মাইট ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন। তার মানে আমরা আল্লাহর কাছে কি করছি? প্রার্থনা করছি। প্রার্থনা ইংরেজি কি? প্রে। যেহেতু আমি এখানে সেড আছে ফার্স্ট টেন্সে, তখন কী হবে? প্রেইড। এই প্রেইড, এখানে আমি কানেক্টর বলেছিলাম অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরিতে কী হয়? কানেক্টর দ্যাট বসে। এই কথাগুলো বলার একটাই কারণ, যাতে তোমাদের মাথার মধ্যে জিনিসগুলো সেট হয়ে থাকে। হি প্রেইড দ্যাট, আবার বলছি যে কানেক্টর যতবারই আসুক না কেন, প্রত্যেকবারই আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্টকে আল্লাহ। হি প্রেইড দ্যাট আল্লাহ, যেহেতু ফার্স্ট টেন্স আছে, মেয়েটাকে আমার কী করতে হবে? মাইট করতে হবে। আল্লাহ মাইট, বা অপটেটিভ সেন্টেন্সে যখনই আমি পরিবর্তন করব, সাবজেক্টের উপর একটা মাইট নিয়ে আসতে হবে। আল্লাহ মাইট, মাইট যখন দেবো তখন আর ভার্বের কোনো পরিবর্তন হবে না। ব্লেস, যেহেতু আমার জন্য প্রার্থনা করছে, মি। যদি আমাদের জন্য করে আস, বা অন্যের জন্য করে, তাহলে কি সেই হিসেবে প্রনাউনটা বসবে। এরপর আসি এক্সক্লামেটরি সেন্টেন্স। আবেগ, আনন্দ, উল্লাস, এই ধরনের বুঝাবে যেসব বাক্যগুলোকে আমরা কি বলি? এক্সক্লামেটরি বলি। যখন আনন্দ বুঝাবে, ক্লেম উইথ জয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কী হবে? ক্লেম উইথ জয়। যদি দুঃখ বোঝায়, ক্লেম উইথ সরো। যদি অবাক হয়ে যায়, তখন ক্লেম উইথ ওয়ান্ডার। আর যদি কিছুই না বুঝি, আনন্দ, বিষাদ, কিছু বোঝা যাচ্ছে না, বাক্যটা আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখে বুঝতে পারতেছি এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স, তখন আমি কী করবো? এক্সক্লেইমড লিখে দেবো শুধুমাত্র। তাহলে কি হবে? হি এক্সক্লেইমড উইথ, এবার দেখবো বাক্যটা কি আনন্দ বোঝাচ্ছে নাকি দুঃখ বোঝাচ্ছে। বলছে অ্যালাস আই এম রুইন্ড, বলছে আমি ধ্বংস হয়ে গিয়েছি। তার মানে সে কি অনেক দুঃখের সাথে বলছে। কি হবে? হি এক্সক্লেইম উইথ সরো। বলেছিলাম কি কানেক্টর কি বসবে এক্সক্লামেটরিতে? দ্যাট। হি এক্সক্লেইম উইথ সরো দ্যাট
তখন সাবজেক্টকে কে ধ্বংস হয়ে গিয়েছে, আমি না, সে বলেছে, তাহলে কি হবে হি। ভার্বটা যেহেতু সেড, এখানে ভার্বটা হবে ওয়াজ, হি ওয়াজ রুইন্ড। এই গেল আমার 5টা বাক্যে 5 ধরনের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। প্রথমে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে সেড জায়গায় সেড বা টোল্ড যে কোনোটা ইউজ করতে পারবো। আর যদি ইন্টারোগেটিভ হয় আস্কড, যদি ইম্পারেটিভ হয় অর্থের উপর ভিত্তি করে, আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরওয়ার্ড, আর যদি কিছুই না বুঝি টোল্ড। এরপর বলেছিলাম অপারেটিভ সেন্টেন্সে যেহেতু প্রার্থনা বোঝাবে তখন বসবে প্রেইড বা উইশড। এক্সক্লামেটরিতে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, আর যদি অবাক হয়ে যায় এক্সক্লেম উইথ ওয়ান্ডার, আর যদি কিছুই না বুঝি এক্সক্লেমড। এরপর বলছিলাম লেট দিয়ে শুরু হওয়া বাক্যগুলোতে লেট আস থাকলে প্রপোজড বা সাজেস্ট, আর যদি লেট আস ছাড়া অন্য কোনো প্রণাম থাকে লেটের পরে তখন বসবে কি সেড, বা আমি যে বাক্যটা পড়ে যে অর্থটা বোঝাবে সেই অর্থ অনুযায়ী আগের মতোই রিপোর্টিং ভার্ব ইউজ করতে হবে, কিন্তু কানেক্টর বসাবো দ্যাট। এই গেল আজকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। গত ক্লাসে পড়েছিলাম কি কানেক্টর কীভাবে বসাবো, এরপর আজকে বলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আগামী ক্লাসে আমরা পড়বো কীভাবে টেন্সে পরিবর্তন করব। তারপরে গিয়ে আমরা প্যাসেজ নারেশন সম্পর্কে একটু আলোচনা করবো, যেহেতু তোমাদেরকে প্যাসেজ নারেশনে অ্যান্সার করতে হবে, ওই জন্য। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।